হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সংকেত অডিও স্টোরিজে আজ আপনারা শুনবেন তন্ময় মুখার্জির লেখা গভীর সেই রাতে। বিশেষ সহযোগিতায় ঋতুরা স্টুডিও এবং 62 FPS স্টুডিও। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরুণ। শুরু করছি আমাদের আজকের গল্প গভীর সেই রাতে। দারুণ খবর বন্ধুরা, ক্রিকেক্সে যোগ দিন ভারতের চূড়ান্ত খেলা ও গেমিং গন্তব্য। IPL 2024-এ 10 কোটি মিলিয়নিয়ার প্রতিযোগিতার জন্য আজীবন রোমাঞ্চের জন্য প্রস্তুত হন। এখনই লগ ইন করুন এবং 1200 বোনাস পেতে বন্ধুদের রেফার করুন। একটি BMW X5 জেতার সুযোগের জন্য খেলুন এবং সমস্ত ম্যাচের বিনামূল্যে HD স্ট্রিমিং উপভোগ করুন। অতিরিক্ত 100 টাকা পাওয়ার জন্য কোড LUCKY100 ব্যবহার করুন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর রবিন উথাপ্পা এবং শ্রাবন্তী চ্যাটার্জির সাথে ক্রিকেক্সে যোগ দিন। ইজি ডিপোজিট এবং উইথড্রল অ্যান্ড মাল্টি ল্যাঙ্গুয়েজ কাস্টমার সার্ভিস পান এবং একটি iPhone 15 Pro জিতুন। এখনই যোগ দিন। ক্রিকেক্সের সাথে আপনার গেমিংকে উন্নত করুন, যেখানে চ্যাম্পিয়নরা খেলে এবং স্বপ্ন পূরণ হয়। আচমকাই এমন একটা শব্দে আমার রবিবারের ভাত ঘুমটা চটকে গিয়ে বিছানায় এক প্রকার জোর করে যেন উঠিয়ে বসিয়ে দিতে বাধ্য করলো ডুকডুকির এই প্রচণ্ড জোরে শব্দটা। আমার হয়েছে বড্ড মুশকিল। গলিগালার মধ্যে বাড়িটা কিনে যে কি ভুল করেছি সেটা এখন বেশ টের পাচ্ছি। আমার বাড়ির আশেপাশে এমনভাবে বাড়িগুলো একে অপরের গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে। আমার বাড়ির ভেতরে আস্তে আস্তে সরু মতো যে গলিটা পড়ে, সেখানে সকালে মাছওয়ালা থেকে শুরু করে যে কোনো ফেরিওয়ালা ঢুকে গেলেই হলো। তাদের হাঁক ডাক আশেপাশের বাড়ির দেওয়ালে দেওয়ালে প্রতিফলিত হয়ে ঘরের সমস্ত জিনিসপত্র সমেত আমাকেও কিছুক্ষণের জন্য নাড়িয়ে দিয়ে যায়। তবে এর প্রতিবাদ করে কোনো লাভ নেই, কারণ তারা আমাদের দুয়ারে দুয়ারে আসে বলেই আমার মতো কর্মব্যস্ত মানুষগুলোর উপকারী হয়। এমনিতেই এটা নিরিবিলি পাড়া, কেউ কারোর বাড়িতে আর 10টা প্রতিবেশীদের মতো উঁকি ঝুঁকি মারে না, যে যার মতো থাকে। আমার বাড়িটা একতলা, তাতে মাঝারি মাপের দুটো ঘর, একটা বৈঠক আর রান্নাঘরের সঙ্গে অ্যাটাচ বাথরুম। বরাবর আমি একাই থাকি। কর্মব্যস্ত দিনগুলোতে অফিসের ক্যান্টিনে দুপুরের লাঞ্চ সেরে ফেলি আর রাতেরটা মাঝে মধ্যে নিজেই তৈরি করি। আমার বাড়িটা যেহেতু রাস্তার একেবারে ধারেই, তাই এরকম একটা শব্দ দূষণের অত্যাচার গত 4-5 বছর ধরে সহ্য করে আছি। তবে খাদ্য সামগ্রী বা অন্য কোনো সামগ্রীর ফেরিওয়ালা হলে ক্ষতি ছিল না, কিন্তু এমন একটা অসময়ে বাদুর খেলা দেখাতে কোনো একজন মাদারি গোছের লোক আমাদের পাড়ার সরু গলিটায় বোধহয় ঢুকে পড়েছিল। মাঝি, ও মাঝি, ঘর মে কোই হ্যায় ক্যা? মাঝি। আমার বাড়ির লোহার গেটের বাইরে থেকে একজন মধ্যবয়স্ক লোকের কণ্ঠস্বর ভেসে আসে। খাট থেকে নেমে পায়ে পায়ে চুটিটা গলিয়েছে কি সেই সময় পুনরায় ডুকডুকির শব্দটা যেন আরো তীব্রভাবে আমার কানে এসে লাগলো। মুখ থেকে একটা অস্বস্তি সূচক শব্দ বেরিয়ে এলো। আরে ধুর, কি ঝামেলায় পড়া গেল রে বাবা। মাঝি, ঘর মে কোই হ্যায় ক্যা? মাঝি। আমি ঘরের দরজা খুলে তার সামনে এক চিলতে থাকা লোহার গ্রিলের সামনে গিয়ে দেখলাম বছর 40-এর একজন লোক বাইরের গেটে দাঁড়িয়ে আছে। পরনে তার সাদা রঙের ছেঁড়া ময়লা ফতুয়া আর হাঁটু অবধি ভাঁজ করা কালি ঝুলি মাখানো ছাপার লুঙ্গি, গলায় একটা হদ্দ ছেঁড়া গামছা, রোগাটে গড়ন, শুকনো তামাটে মুখের রং, মুখ ভর্তি না কামানো কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ি, গলায় ঝুলে আছে অনেকগুলো পুঁথির মালা। তার ডান হাতে একটা ডুকডুকি আর বাঁ হাতে একটা দড়িকে ধরে আছে বটে, কিন্তু তাতে কোনো হনুমান বা ভাল্লুক জাতীয় কিছু চোখে পড়ল না। তারা পাঁচিলের আড়ালেই ঢাকা পড়ে গেছে হয়তো। আমাকে দেখতে পেয়ে লোকটা কেমন একটা করুণ মুখে তার দেশীয় ভাষায় বলল, নমস্তে বাবুজি, कुछ खाना मिलेगा बाबू? बहुत भूख लगा है, कुछ मिल जाएगा तो? কথাটা শুনে খুব খারাপ লাগলো। মুহূর্তেই মনের মধ্যে জমে থাকা রাগের উপর দয়ার প্রলেপ লেপে দিয়ে বললাম, হ্যাঁ নিশ্চয়ই, ভাত ডাল সবজি আছে, তোমার চলবে তো? কথাটা শুনে লোকটা চোখে মুখে মুহূর্তের মধ্যে পরিতৃপ্তির হাসির সাথে সাথে একটা আনন্দের ঝিলিক খেলে গেল।
সে বলল, हाँ बाबूजी, बहुत बढ़िया चलबे, किंतु हमार ये दोनों दोनों भाभी और बादल को कुछ खिलाना पड़ेगा। एक तो केला मिलेगा बाबू? हाँ কলা? হ্যাঁ, তা আছে বটে। এসো এসো, বারান্দায় সিঁড়িতে এসে তুমি তাদেরকে নিয়ে একটু বসো, আমি তোমার জন্য আর তোমার পশুদের জন্য খাবার নিয়ে আসছি। এই কথা বলে আমি ঘরে ঢুকে এলাম। লোকটাও গেট খুলে বাড়ির ভেতরে ঢুকে এলো। বাইরে থেকে তখন সেই ভদ্রলোকের কণ্ঠস্বরে শুনতে পেলাম তিনি সেই দেশীয় ভাষাতেই তার দুটো পোষ্যকে বলছেন, आज बहुत दिन के बाद हम लोगों को खाना मिलेगा रे बादल। ये बाबू बहुत ही अच्छे हैं, जी भर के उसको उसको आशीर्वाद देना तुम लोग। আমি ফ্রিজ থেকে দুপুরে বেঁচে যাওয়া ভাত, ডাল, তরকারি বার করে গ্যাসের ওভেন জ্বালিয়ে গরম করছি। বাইরে থেকে তখনও মাদারি লোকটার কয়েকটা কথা শুনতে পেলাম। ना बादल बाबू हमारा भला करेगा, तू जाते समय जरूर इसको वो चीज हम देगा। थोड़ा रुक जा, वो बाबूजी कहाँ चले गए आप? আমি কোনো রকমের থালায় খাবার বেড়ে এক হাতে খাবারের থালা আর অন্য হাতে গোটা দশেক পাকা কলা নিয়ে বারান্দায় লোকটার হাতে গিয়ে সেটা ধরিয়ে দিয়ে বললাম, দেখো, এতে তোমাদের হবে তো? हाँ 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 बाबू, जरूर जरूर बाबू, ये तो अनेक खाবার আছে बाबू। আর এই নাও, তোমার পশুদের জন্য কলা এনেছি। কই, তাদেরকে দেখতে পাচ্ছি না তো? ওরা তো আছে বাবুজি, ওইখানে ওইখানে দেখেন দেখেন বাবু। লক্ষ্য করলাম লোকটা তার বাঁ হাতে একসঙ্গে দুটো দড়ি ধরে আছে ঠিকই, কিন্তু তার শেষ মাথায় কোনো জন্তু জানোয়ারের চিহ্ন মাত্র নেই। অদ্ভুত ব্যাপার তো। তারপর দেখলাম লোকটা কলাগুলোকে হাতে নিয়ে পেছনে ঘুরে সামনের দিকে বাড়িয়ে ধরল। সেই সময় চোখের ভুল দেখলাম কিনা জানি না, দেখলাম কলাগুলো প্রায় শূন্যে ভাসতে ভাসতে গিয়ে হাওয়ায় যেন মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। মাটিতে পড়ে রইল কেবল কলার খোসা দুটো। লোকটা সানন্দে ডাল দিয়ে ভাত আর তরকারি খেতে খেতে বলল, চিন্তা করবেন না বাবুজি, ওদের খানা খতম হয়ে গেছে, পেট ভরে গেছে, ওরা খুব খুশি হয়েছে, বাদল আর বান্টি। কথাটা শুনেই আমার গলার কাছটা হঠাৎ করে কেমন যেন শুকিয়ে গেল। ভাবছি লোকটা কোনো বাজে মতলব নিয়ে আসেনি তো। সেটা যাচাই করার জন্য বললাম, কিন্তু তাদের আমি চোখের সামনে দেখতে পাচ্ছি না কেন? তারা কোথায়? ওদের আপনি দেখতে পাবেন বাবুজি, রাতের অন্ধকার হলে ওরা দেখা দেয়। ডরিয়েগা মত, ওরা কারুর কারুর নুকসান করে না বাবু। তাজ্জব ব্যাপার তো। তার মানে? সে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ওরা একমাত্র रात के अंधकार में ही दिखता है बाबू साहेब। নতুন খেল দেখায় ওরা। বাদল হলো মরদ, আর বিজলি বিজলি হলো বাদলের পত্নী বন্দরিয়া। দুজনই রাতের দিকে এখন খেলা দেখায়, কিন্তু তখন কেউ ওদের সে খেলা দেখে না। মনে মনে যে ভাববো লোকটা একটা পাগল, কিন্তু তার উপায় নেই, কারণ এই মাত্র আমার চোখের সামনে 10-10টা কলা হাওয়া হয়ে গিয়েছে। ভীষণ ভয় হলো। কিসের ভয় সেটা জানি না। বললাম, তুমি কি করে তাদের দেখতে পাও? ये रस्सी से ওদের একটা টান আছে বাবু, সেই টানে বুঝতে পারি। আপনি এটা ধরে দেখতে পারেন, অসুবিধা নাই। ওরা বেঁচে থাকতেও বহুত ভালো ছিল, এখনো ভালো আছে বাবু, কারো কোনোদিন নুকসান করে নাই ওরা। রাস্তায় রাস্তায় খেল দেখায় তো দুনো মিলকে। আপনার মতো বাবু সাহেবরা কত পয়সা দিত ওদেরকে। লেকিন একদিন একদিন কি হয়েছিল?
हराम नीचे एक दोस्त साला হারাম সাথে নে। নিজের অজান্তেই মুখ থেকে গালাগালটা বেরিয়ে যেতেই সলজ্জে নিজের দুই হাতে দুই কান ধরে জিভ কেটে আবার বলল, कुछ मने करबेन ना बाबूजी, गलती से गाली निकल गया। लेकिन बाबू के हो যদি এত সুন্দর অবলা জীব দুটোকে কলার মধ্যে বিষ মাখিয়ে খতম করে দেয়, তাহলে আপনি কি ছেড়ে দেবেন বাবুজি? ছেড়ে দেবেন? সে কি বিষ খাইয়েছিল? মানে তোমার সেই দোস্ত? हाँ बाबूजी, दोस्त नहीं, वो हमारा सबसे बड़ा दुश्मन। কিন্তু কেনই বা সেটা করলো? তোমার সঙ্গে কি লোকটার কোনো শত্রুতা ছিল নাকি? আর আমি কালে পুরানা জিগরি দোস্ত সুদাম সাও ये दुश्मनीटा हमारे संगे করেছিল बाबूजी। असल बात छिलो कि हम इंसान लोगों में इन जानवर के लिए दया नाम का कोई चीज ही नहीं बचता है साहब। बदला लेना होता तो हमसे लेता। हाँ, और का बोले साहब, मगर আসল কথা হলো যে এই সুদাম আমার এককালের জড়িদার ছিল। इस खेल में वो ढोल बजाए तो और पैसा भी नहीं तो, और हम ही बदल और बिजली के दिए खेल দেখাইতাম। एक दिन হলো কি সাহেব, একটা বিষয় নিয়ে ওর সঙ্গে আমার ভীষণ ঝগড়া হয়ে গেল। আমি একটা জিনিস सड़क में से কুড়াইয়া পেয়েছিলাম। সেটা ছিল मर्द लोगों का একটা सोने का अंगूठी। हाँ, সোনার আংটি। ওকে ও আংটিতে একটা পাথর ভি লাগানো ছিল বাবুজি। সেটা সোনার দোকানে দেখাইতে তারা বলেছিল পাথরটা রুবি আছে। अंगूठीटा बहुत पुराना दिन का राजघराना का था बाबूजी। दाम भी बहुत ज्यादा दीते चाइछिला सोनार दुकानदार लोगटा, लेकिन हम ही सेटाके बेचते चाहिए बाबूजी। क्या ख्याल हुआ, उसको मैंने अपना पास ही रख दिया। तो सही कोताटा सुदाम को मालूम पड़ेगा। एक दिन उसके साथ हमारा झगड़ा हो गया। वो हरामजादा एक दिन मेरा तबीयत खराब के सुजोग लेकर बादल और बिजली को केले के साथ जहर दे दिया बाबू साहब, जहर दे दिया। কথাটা বলতে বলতে লোকটা কেঁদে ফেললো। চোখ দিয়ে জলের ধারা নেমে এলো। তারপর কাঁদতে কাঁদতেই ধরা গলায় সে বলল, 10 दिन বাবু, আজ 10 दिन হয়ে গেল ওরা মারা গেছে। এই দু হাতে ওদের মিট্টিতে গেড়ে এসেছি বাবু। ওরা মরে গিয়েও তাদের মনিবের সঙ্গে বেইমানি করে নাই বাবু, বেইমানি করে নাই। আমি ওদের দুজনকে নিয়ে দারবাদার ঠুকার খেয়ে আসছি। কেউ আপনার মতো করে ডেকে খানা দেয় নাই বাবুজি। আপনি মানুষ নয় বাবুজি, আমার কাছে দেবতা ভগবান আছেন বাবুজি, ভগবান আছেন। কেঁদো না, যা হওয়ার তা তো হয়ে গেছে। কিন্তু তুমি কি করে জানতে পারলে যে তোমার বন্ধু সুদাম তোমার বাদাল আর বিজলিকে বিষ খাইয়ে মেরে ফেলেছে? নিজের বাঁ হাত দিয়ে চোখের জল মুছে বলল, আমার নিজের চাচা শঙ্কর লাল মিঠাইওয়ালা আমাকে একদিন বলেছিল যে সুদামকে আমার দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে কেলা খুশিয়ে দিতে দেখেছিল। আর ওর মুখে তখন একটা শয়তানির হাসি ছিল বাবু। পাড়ার লোকজনকে भी আমার বিরুদ্ধে বুরা বাত কুছ শিখায় দিয়েছিল সে। ছি, একটা সামান্য আংটির জন্য দুটো নির্বোধ প্রাণীকে বিষ খাইয়ে মেরে ফেললো। তা তুমি আংটিটা বেচে দিয়ে ওকে কিছু টাকা দিয়ে দিলেই তো ল্যাটা চুকে যেত। তোমার সাহারায় আশ্রিত থাকা প্রাণী দুটো অন্তত বেঁচে যেত। চোখের জল মুছে সে বলল, ঠিক ही बोला है बाबू, लेकिन तखन की यार मालूम छिलो कि हम ही हमारा सब किछु हारिए फेलबो बाबू। किंतु बाबू आंगूठी हमें खुद से भी चाइलेও बेचे दिते पारबो ना। কেন তুমি বেচতে পারবে না কেন? असली बात है कि ये कथा सुदाम भी जानतो ना जे अंगूठीटाয় किसी का श्राप আছে। অভিশাপ আছে?
ওই আংটিটায়? হ্যাঁ বাবूजी, विश्वास करें আমি ঠিকই বলছি। बादल बिजली कसम, ये एकदम झूठा बात नहीं है, एकदम झूठा बात नहीं है बाबूजी। লোকটা ততক্ষণে খাওয়া শেষ হয়ে গেছে। দেখে বললাম, তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি, তারপর তোমার সঙ্গে কথাগুলো শুনছি। আমি ঘরে ফিরে এলাম ঠিকই, তবে মনের ভেতর কেমন একটা আতঙ্কের বেড়া জালে যেন আমি ক্রমাগত জড়িয়ে পড়ে যাচ্ছিলাম। কেবলই ভাবছি লোকটা মিথ্যে কথা বলছে না তো। আজকাল ছল চাতুরি করার মতো লোক তো বাজার ঘাটে কম নেই, কিন্তু দড়িটা কি করে শূন্যের উপরে ভেসে আছে। আবার মাঝে মধ্যে দড়িটা আপনা আপনি নড়াচড়াও করছে। লোকটা কোনো ম্যাজিক ট্যাজিক জানে না তো। দড়ির ভেতর দিয়ে দুটো সূক্ষ্ম সরু লোহার তার ঢুকিয়ে এই কারসাজি করাও যায়। তারপর বলছে রাজঘরানার কোনো একটা সোনার আংটি ওর কাছে আছে, যেটা নাকি অভিশপ্ত বলে ও বেছে দিতে পারছে না। দূর, সব মিথ্যে কথা। আংটির আবার অভিশাপ? যত সব ধাপ্পাবাজি। হয়তো লোকটা আমার কাছ থেকে কিছু খাবার পাওয়ার আশায় তখন থেকে শুধু মিথ্যে গল্প বানিয়ে বলে যাচ্ছে। পেট ভরে খেয়েছে, ব্যাস, এবার সে ঠিক সড়কে পড়ার তাল করবে নিশ্চয়ই। এই কথা ভেবেই আমি এক জগ জল আর একটা গ্লাস নিয়ে ফিরে গেলাম বারান্দায়। হাত বাড়িয়ে তাকে জলের জগ আর গ্লাস ধরিয়ে দিয়ে বললাম, নাও জল খাও। লোকটা জগ হাতে নিয়ে গ্লাসে জল ঢেলে বেশ তৃপ্তি ভরে জল খেয়ে বাড়ির বাইরে গিয়ে হাত মুখ ধুয়ে এসে নিজের গলায় থাকা ছেঁড়া গামছাটা দিয়ে হাত মুখ মুছতে মুছতে পুনরায় সিঁড়িতে এসে বসে পড়ল। बहुत ही बढ़िया खाना था बाबूजी, खाना খেয়ে পেট ভরে গেল। আচ্ছা বাবুজি, আপনি একবার আঙ্গুঠিটা দেখবেন নাকি? হ্যাঁ নিশ্চয়ই, কই দেখো দেখি। লোকটা তৎক্ষণাৎ নিজের কোমরের লুঙ্গির ভাঁজের ভেতর থেকে একটা ছোট্ট কাপড়ের থলে বার করে এনে সিঁড়ির উপরে রেখে সেটাকে খুলতেই দেখলাম তার মধ্যে বেশ কিছু 10-20 টাকার নোট আর কিছু খুচরো 2-1 টাকার মাঝে একটা বেশ বড় মাপের কারুকার্য করা সোনার আংটি ঝলমল করে উঠল। আংটিটার মাঝখানে একটা লাল রঙের পায়রা ডিমের আকারের গোল পাথরও বসানো আছে। সেটাকে দেখেই চমকে উঠলাম। আরে বাপরে, এই যে একেবারে সত্যি। আংটিটা যে কোনো এক কালের রাজা মহারাজাদের হাতের আঙুলে শোভা পেত তা দেখলেই বোঝা যায়। লোকটা সেই আংটিটা হাতে তুলে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ये वो राजघराने का अंगूठी बाबूजी, सोने का है। हाथ में देखिए, देखिए ना बाबूजी, আপনার বিশ্বাস হয়ে যাবে, বিশ্বাস হয়ে যাবে বাবুজি। আমি নিজের হাতে নিয়ে ভালো করে দেখে বুঝতে পারলাম আংটিটার বেশ ওজন আছে। তাতে লাগানো মাঝারি মাপের লাল রঙের পাথরটাও বেশ খাঁটি এবং দামি হবে সেটা আন্দাজ করে বলে দেওয়া যায়। আমি কিছু সময় ধরে দেখে নিয়ে বললাম, এই আংটি তুমি কোথা থেকে পেয়েছো? ও একটা পুরানা হাবেলির ভেতর থেকে। হয়েছিল কি বাবুজি, একদিন খেলা দেখাইতে দেখাইতে বাঁদর আর বিজলিকে রাতের দিকে নিজের ঘরে ফিরছিলাম, তো রাস্তায় ভীষণ তুফান আর বারিশ এসে গেল। তখন আর কি করি, রাস্তার পাশে একটা পুরানা হাবেলি নজরে এসেছিল, তো সেখানে আমি ওদের দুজনকে নিয়ে ঘুষে গিয়েছিলাম। আর সেখানে একটা ঘরের ভিতরে এটাকে বিজলি কুড়িয়ে পেয়েছিল আর আমার হাতে এনে দিয়েছিল। কোথায় তোমার সেই পুরনো হাবেলিটা দেখেছিলে সেটা কি তোমার মনে আছে? हमको याद है, वो तो नियामतपुर में है साहब। से हवेली को भूतिया हवेली भी कहते हैं उधर के सब लोग। बाद में हमको मालूम पड़ा कि उधर कोई नहीं जाता वहां के, वो खाने ना की भूत अच्छे बाबूजी, लेकिन हम वहां गए थे। हमको भाई किस बात का, बिजली और बादल भी तो बहुत अच्छे। डरने की क्या बात है, मगर इस अंगूठी मेरे पास जब से आया है बाबूजी, तब से
লোকটার বাকি কথাগুলো যেন ঝকঝকে সোনার আংটিটার ঔজ্জ্বলতায় ঢাকা পড়ে গেল আমার চোখ কানের সামনে। মনে মনে ভাবছি যদি ওই রকম আংটি একটা সেখানে পাওয়া যায় তাহলে হাবেলিটা খুঁজে দেখলে না জানি সেখানে আরো কত রকম রত্ন ভাণ্ডার ছড়িয়ে ছিটিয়ে থাকবে। থাকতেই পারে, হয়তো আশেপাশের মানুষজন বাড়িটাতে ভূত আছে বলে সেদিকটা মারায় না। অবহেলায় সেখানে পড়ে আছে সেসব গুপ্তধন। আমি যদি একবার যাই। ও বাবুজি, কি চিন্তা করছেন? হ্যাঁ, আমি ভাবছি সেই পুরনো হাবেলিটাতে একবার যাব। সে আপনি যান বাবুজি, আমি বললে আপনার সঙ্গে আমিও যাব। আমাকে সেখানে একবার যেতেই হবে যে বাবুজি। কেন, সেখানে কি আরো এরকম সোনাদানা কিছু আছে নাকি? না বাবুজি, আর কিছু আছে কিনা জানি না, লেকিন এই আঙ্গুঠি আমাকে वहीं पर ফিরিয়ে দিয়ে আসতে হবে। সে কি, কেন ফিরিয়ে দেবে কেন? তুমি ওতে কি অভিশাপ আছে শুনে ভয় পাচ্ছ নাকি? हाँ बाबूजी, ये अंगूठी আমার জীবন बर्बाद করে দিয়েছে। আর বিশ্বাস করবেন কিনা জানি না, हर रात को একটা ছায়া মতো কেউ আমার পেছন পেছনে ঘুরে বেড়ায় বাবুজি। लेकिन वो कौन है वो देखा যায় না বাবুজি। এই তোমার অভিশাপ? দূর, ওটা তোমার চোখ আর মনের ভুল। আর আংটিটার জন্য তোমার জীবন শেষ হয়ে গেছে কে বলেছে? বরং আংটিটা তোমাকে অনেক বড় লোক করে দেওয়ার পথ দেখিয়ে দিয়েছে, বুঝতে পারলে? তুমি একটা কাজ করো, তুমি আমার সঙ্গে চলো সেই হাবেলিতে। যদি আরো এরকম সোনাদানা সেখানে পাই তাহলে আমরা দুজনেই সেগুলোকে ভাগাভাগি করে নেব, ঠিক আছে? কথাগুলো শুনেই লোকটা কেমন যেন ভয়ার্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বলল, আমার ওতে কোনো লোভ নাই বাবুজি, लेकिन আপনি আমাকে আর আমার বান্দারকে খানা দিয়েছেন, তাই আমারও ফরজ বানতা है कि আমি আপনার সঙ্গে যাই। যদি আপনার কোনো ক্ষতি কেউ করতে আসে তো আমি আমার জান দিয়ে আপনাকে বাঁচাইব বাবুজি। তাহলে চলো, আজকেই যাব। এখান থেকে নিয়ামতপুর তো খুব বেশি পথ নয়। আজিমপুর সদর ঘাট থেকে নৌকাতে নদী পার করে বড় জোর মিনিট 45-এর পথ। আমার একজন সরকারি কলিগের বাড়ি আছে সেখানে, তার কাছ থেকেই শুনেছি। তবে সেখানে যাওয়ার সুযোগ হয়নি কখনো। আমি ভেতর থেকে তৈরি হয়ে আসি, তুমি এখানে একটু বসো ভায়া। ठीक है बाबूजी, चलिए हम आपको लेके चलते हैं। আমি সেই আংটিটা লোকটাকে ফিরিয়ে দিয়ে ঘরে ঢুকে এলাম। আমি ঘরে ঢুকে সেই চমকে গেলাম। আমার চোখের সামনে সব কি দেখছি আমি? এ আমার সেই ছোট্ট এক ফালি কোনো এক ঘর নয়, বরং আমি বোধহয় ভুল করে ঢুকে পড়েছি কোনো এক রাজসভায়। মাথার উপর বিশাল একটা ঝাড় লণ্ঠন জ্বলছে, চারিদিকের দেওয়ালে পাথরের উপর সব নকশা করা থাম, বড় বড় পর্দা ঝুলছে, ঝলমল করছে সমস্ত রাজ দরবার। আমার সামনে বিশাল আকৃতির একটা সোনার কারুকার্য করা সিংহাসন, আর তার সামনে রাখা আছে একটা পাইপ লাগানো সোনার তামাকদান। সমস্ত ঘরটায় মেঝেতে লাল রঙের ভেলভেটের উপর নকশা করা গালিচা পাতা, কিন্তু লোকজন কেউ নেই। আমি কেবল একা দাঁড়িয়ে আছি হাজার বাতির ঝাড় লণ্ঠনের নিচে। দেখে তো আমার চক্ষু কপালে উঠে যাওয়ার জোগাড়। মার্বেল পাথরের মেঝের লাল গালিচার উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর মনে মনে ভাবছি আমি যে আমার অজান্তেই কখন রাজা হয়ে গেছি সেটা বুঝতে পারিনি। এই সবকিছু আমার শুধুই কল্পনা, নাকি সোনার আংটিটার কোনো ম্যাজিক? আলাদিনের চিরাগের জাদুর মতো কিছু একটা নয় তো? আংটিটা হাতে নিয়েছিলাম যখন, তখন সেটা লাগানো লাল পাথরটায় ঘষে ঘষে বার কয়েক দেখেও ছিলাম। তাহলে কি পাথরটাতে ঘষার ফলে এরকম একটা আশ্চর্যজনক কিছু আমার সঙ্গে ঘটে গেল নাকি? কিন্তু সত্যি যদি তাই হতো তাহলে সিকান্দার নামের মাদারি লোকটা এমন কুকুরের মতো বাড়ি বাড়ি ভাত চেয়ে বেড়াতো নাকি? আবার এটাও হতে পারে সে আসলে জানতোই না যে পাথরটাকে ঘষলে এরকম আশ্চর্যজনক কিছু হতে পারে। সে যাই হোক, আংটিটাকে ওর কাছ থেকে আমায় এখন হাতেই নিতে হবে, তারপর বেটাকে 2 লাথি। সেই সময় আচমকাই আমার পেছন থেকে যেন সেই মাদারি লোকটা বলে উঠল, আরে ও বাবুজি, আর কত সময় লাগবে আপনার? আমি মনে মনে দাঁত কিড়মিড় করে বলে উঠলাম,
বেটা তোর মতো ভিখারিকে এখনই তাড়াবো নাড়া। পেছন ঘুরে তাকাতেই দেখি আমি আমার আবার পুরনো সেই ছোট্ট চিলেকোঠার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। গলা জড়িয়ে সিকান্দারকে উদ্দেশ্য করে বললাম, আসছি, এই তো হয়ে গেছে। এই বলে আমি তাড়াহুড়ো করে যা পারলাম গুছিয়ে একটা ছোট্ট কিট ব্যাগে ভরে নিয়ে কোনো রকমভাবে পোশাক পাল্টে নিয়ে মিনিট 10 মধ্যে ঘর ছেড়ে বেরিয়ে এসে দেখলাম সিকান্দার ইতিমধ্যেই আমার বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মুচকি হেসে বলল, এত দেরি? আমি বাড়ির দরজায় তালা দিয়ে সবকিছু দেখে শুনে নিয়ে বললাম, চলো তাহলে যাওয়া যাক। দুপুর গড়িয়ে তখন বিকেল হতে শুরু করে দিয়েছে। এমনিতে শীতকাল, বেলা ছোট। এই সময় বিকেল 4টে বেজে যাওয়া মানেই তখন সূর্যদেবের সারা দিনের পরে কর্মবিরতি। সিকান্দারকে সঙ্গে নিয়ে বাড়ির গলি ছাড়িয়ে মেইন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের মামুদগঞ্জ বাজার পার করে বাঁ দিক দিয়ে সামান্য গেলেই আজিমপুর সদরঘাট। সন্ধ্যের অন্ধকার ধীরে ধীরে ঘনিয়ে এসেছে। তখন বেড়েছে শীতের কনকনে একটা প্রবল তেজের সাথে ঘন কুয়াশাও। দূরে ফেরিঘাটের ইলেকট্রিক বাতির আলোগুলো কেমন যেন ঘোলাটে হয়ে গেছে। ধীমে তালে বয়ে চলা কসাই নদীর জলে মিশেছে সন্ধ্যের কালিমার সাথে ঘন কুয়াশা। ওপারের দৃশ্য প্রায় অস্পষ্ট। ঘাটে এসে শুনলাম এটাই আজকের মতো শেষ ফেরি। ঘন কুয়াশার জন্য নৌকা পারাপার বন্ধ হয়ে যাবে। আগামীকাল সকাল না হওয়া অবধি তা বহাল থাকবে। সে কথা শুনে নাকি অনেকেই ঘরে ফিরে গেছে, কিন্তু আমি সেসবের তোয়াক্কা করলাম না। এমনি সিকান্দারের চোখ মুখ আর তার অভিব্যক্তি দেখে বুঝতে পারলাম যে কোনো পরিস্থিতিতে সে আমার সঙ্গ ছাড়বে না। আমাকে দেয়া কথা সে রাখতে প্রস্তুত। ফেরিঘাটে তাই লোকজনের আনাগোনা খুব কমই দেখছি। নৌকাতে ভিড় তেমন নেই। মাঝিকে দিয়ে মেরে কেটে 8-10 জনের বেশি হবে না। তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে লোটা কম্বল আর মালপত্র দেখে বুঝতে পারলাম এরা সকলেই ওপারের বাসিন্দা। কর্মসূত্রে বা ব্যবসা বাণিজ্যের খাতিরে আমাদের সদরঘাট আর মামুদগঞ্জ বাজারে এসেছিল, এখন দিন শেষে বাড়ি ফিরছে। এদিকে নৌকা জলে ভাসতেই শিশিরে ঠান্ডা বাতাসে হাড় হিম হয়ে যাচ্ছিল। মাথা অবধি কম্বলের মোটা চাদর জড়িয়ে নিয়ে আমি একজনের পাশে ফাঁকা জায়গা পেয়ে বসে গেলাম। সিকান্দার তার পোষ্য দুটিকে নিয়ে নৌকার মাঝামাঝি ফাঁকা জায়গা পেয়ে বসে পড়ল। ওর পরনে গরম পোশাক বলতে তেমন কিছুই নেই। দিব্যি সে এমন বরফ জমা ঠান্ডা হজম করে যাচ্ছে। ব্যাপারটা আমার কাছে বেশ অদ্ভুত লাগলো। এমন ঠান্ডায় থাকতেই হয়তো সে অভ্যস্ত। আমি আর সেদিকে খেয়াল করলাম না। এখন এই বাড়িটাও আমায় চিনিয়ে দেওয়ার পরে ঠান্ডায় জমে মরে গেলেও আমার কোনো কিছু যায় আসে না। ওই নিয়ামতপুরে আমাদের বিডিও অফিসে চাকরি করেন আমার সেই কলিগ বন্ধুটি। প্রতিদিন সেই ফেরি পারাপার করে। ঝড় বৃষ্টির দিনে এই কাঁসাই নদী যখন ফুলে ফেঁপে ওঠে তখন তার অফিস যাওয়ায় হয়রানি আর শেষ হয় না। কখনো কখনো একটানা দিন 10-12 তার ছুটি নিয়ে বাড়িতে সেঁধিয়ে থাকতে হয়। আমি সাইকেল নিয়ে অফিসে যাতায়াত করি। আমার বাড়ি থেকে মামুদগঞ্জ বিডিও অফিস যেতে মাত্র মিনিট 20 মতো সময় লাগে। ঘন কুয়াশা ভেদ করে নৌকা গিয়ে শেষকালে পৌঁছে গেল নিয়ামতপুর ফেরিঘাটে। এপারের ঘাটে ইলেকট্রিসিটির তেমন কোনো ব্যবস্থা নেই। ঘাটের কিনারায় বাঁশের খুঁটিতে পরপর গোটা 4-5 হ্যারিকেনের বাতি জ্বলছে বটে, তবে সে আলোয় আঁধার ঘোচে না। খুব সন্তর্পণে নৌকার পাটাতনে পা ফেলে ফেলে ঘাটে নেমে এলাম। বাঁশ আর তক্তা দিয়ে তৈরি নিয়ামতপুরের এই অস্থায়ী ঘাটটি শীত আর গ্রীষ্মে ঠিকই থাকে, কিন্তু প্রায় প্রতি বছরই বর্ষাকালে নদীর তীব্র জলস্রোতে ভেসে যায় এই ঘাট। তাই যাত্রীদের সুবিধার জন্য নামমাত্র এরকম একটা অস্থায়ী ঘাটের ব্যবস্থা করা হয়েছে। এদিকে কুয়াশার কারণে যে নদী পারাপার হতে মাত্র মিনিট 10 সময় লাগে, সেখানে লেগে গেল প্রায় 45 মিনিট। নৌকাটা জলের উপর হেলতে দুলতে যেন কোনো রকমে এপারে এসে পৌঁছে হাঁপ ছেড়ে বেঁচে গেছে। সিকান্দার তার পশু দুটোকে নিয়ে আমার পেছনে এসে বলল, চলিয়ে বাবুজি,
ও সিধা রাস্তাটা গিয়ে বাই তারাফকে একটা রাস্তা চলে গেছে, ওখান দিয়ে গেলে জলদি হবে। তাই চলো। আমি এই পারের কোথায় কি আছে তা ঠিক চিনি না। কথাটা শুনে সিকান্দার আমার আগে আগে চলতে লাগলো। আমার হাত ঘড়িতে তখন প্রায় সন্ধ্যে 5:30 বেজে গেছে। চোখের পলক ফেলতে না ফেলতেই ফেরিঘাট যেন ফাঁকা হয়ে গেল। ঘন কুয়াশা মাখানো অন্ধকারের মধ্যে নৌকোর যাত্রীরা যে কে কোন দিকে মিশে গেল তার খেয়াল করতে পারলাম না। সিকান্দারের পেছনে পেছনে হাঁটতে হাঁটতে প্রায় মিনিট 5 পরে বাঁ দিকে একটা সরু রাস্তা চলে গেছে দেখলাম। সেই পথ ধরেই সিকান্দার চলতে শুরু করলো। সারবদ্ধ বড় বড় গাছগাছালির ফাঁক গলে সে সরু পথের চারিদিকটা আরো যেন অস্পষ্ট কুয়াশা মাখানো ঘন অন্ধকারে ছেয়ে আছে, আর তার সাথে তীব্র ঠান্ডা হিমেল হাওয়া বইছে। সে পথে এক বিন্দু আলো তো দূরের কথা, লোকজনের কোনো বালাই নেই। গা শিরশিরে একটা অনুভূতি হচ্ছিল ভেতর থেকে। খানিকটা দূরে যেতেই একটা আলোর বিন্দু নজরে পড়ল। সেটা বড় হতেই বুঝতে পারলাম একটা নয়, দুটো আলো। আলো দুটো চোখের সামনে আরো স্পষ্ট হতেই দেখতে পেলাম একটা 4 চালার ঘরে হারিকেন জ্বলছে। আরো খানিকটা এগিয়ে যেতেই দেখতে পেলাম ভেতরে গোটা 3 লণ্ঠন জ্বালিয়ে মাদুর বিছিয়ে তার উপরে বসে আছে জনা 8 লোকজন। তাদের আপাদমস্তক কেউ আলোয়ান, কেউ বা কম্বলের চাদর মুড়ি দিয়ে এক জায়গায় জড়সড় হয়ে তাস খেলতে ব্যস্ত। মনে মনে ভাবলাম, অদ্ভুত সব ব্যাপার স্যাপার দেখছি। এমন পাণ্ডব বর্জিত নরক ধামে তাস খেলবার বেশ ভালোই জায়গা পেয়েছে। নুড়ি পাথরের খড়খড়ে রাস্তায় আমাদের পায়ের শব্দ পেয়েও লোকগুলোর মধ্যে কোনো রকম হেলদোল দেখতে পেলাম না। যে যার মতো নিজেদের তাস খেলাতেই ব্যস্ত। রাস্তায় যা মিশকালো অন্ধকার, তাতে পথ দেখে চলাটাই তো মুশকিল হয়ে যাচ্ছে। দাঁড়াও দেখি, আমার ব্যাগে টর্চ আছে, সেটাকে আগে বার করে জ্বালিয়ে নিই, তাহলে বেশ সুবিধা হবে। আরে দোস, আপনি আমার পিছন পিছন আইছেন বাবুজি, চিন্তা নেই, আমি ঠিক আপনাকে নিয়ে যাব। আমি সিকান্দারের কথায় ভরসা পেয়ে টর্চটা না বের করে ওর পেছনে হেঁটে 2 পা এগিয়ে গেছে কি আমার পেছনের 4 চালার ভেতর থেকে একজন মধ্যবয়সী ভদ্রলোক বলে উঠলেন, ওদিকে কোথায় যাচ্ছেন বাবু? কথাটা শুনেই মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে গেলাম। পেছন ঘুরে গলা চড়িয়ে লোকটাকে বললাম, এই তো সামনেই একটা বাড়িতে যাব। বাসস্ট্যান্ডে বসে থাকা চাদর মুড়ি দেওয়া লোকগুলোর মধ্যে থেকে 2 জন উঠে পড়ল। লাঠি আর হেরিকেন হাতে নিয়ে এগিয়ে এসে ওদের মধ্যে একজন কেমন একটা ফিসফিসে গলায় বলল, সেখানে কার বাড়ি যাবেন বাবু? প্রশ্নটা শুনেই আমি বেকায়দায় পড়ে গেলাম। তখন চোখের সামনে থেকে সোনার আংটি, মোহর, হিরে জহরত সবকিছু কেমন যেন ক্রমশ ঝাপসা হয়ে আসতে লাগলো। এখন এদের প্রশ্নের জবাব আমি কি করে দেব? আর সিকান্দারি বা এগিয়ে এসে ওদের কোনো উত্তর দিচ্ছে না কেন? আমাকে বিপদের মুখে ঠেলে দিয়ে নিজে অন্ধকারে সেঁধিয়ে গেছে দেখছি। কি একটা মনে করে মিথ্যে কথা বললাম। যাব বলতে সে যাব আমার এক বন্ধুর বাড়ি, বুঝলেন। আসলে আমি মামুদগঞ্জের বিডিও অফিসে চাকরি করি। সেই সূত্রে আপনাদের এই নিয়ামতপুর থেকে কল্যাণ সিমলাই নামের একজন মধ্যবয়স্ক ভদ্রলোক আমাদের সেই অফিসেই চাকরি করেন। তিনি আমার কলিগ আর কি। কল্যাণবাবু আমাকে তার বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিলেন, তাই তার বাড়িতেই আজ যাচ্ছি আর কি। কল্যাণ বাবুকে আমি বেশ ভালোই চিনি। তিনি থাকেন ওইদিকে। ওদিকে রাস্তাটা দিয়ে গেলে ওই সামনেই যে বটতলা পড়বে, তার পিছন লাগোয়া ওই পাকা বাড়িটাই তার। কিন্তু আপনি এখন যে রাস্তা ধরে যাবেন বলে ঠিক করেছেন, সেইটা ওর বাড়ির পথ নয়, ওটা অন্যদিকে যায়। কথাটা শুনে বেশ মুশকিলে পড়ে গেলাম। যাও বা একটা কথা বানিয়ে বনিয়ে বললাম, সেটা তো এদের কাছে দেখছি ধোপেই টিকল না। আর ওদিকে হতচ্ছাড়া সিকান্দার মূর্তির মতো তখন থেকে কেবল দাঁড়িয়ে আছে। আসুন আসুন, আমরা আপনাকে কল্যাণ বাবুর বাড়ি পৌঁছে দিয়ে আসছি।
এদিকে যা অন্ধকার তাতে পথটা চিনতে নাও পারেন। তাছাড়া ওই পথে এই সময় একা যাওয়াটা ঠিক নয়, বিশেষ করে এই ভর সন্ধেবেলা পথটা ভালো নয়। আমাদের সঙ্গে আসুন বাবু, সঙ্গে আসুন। না মানে থাক না, আমি নিজেই চলে যেতে পারবো। হ্যাঁ, আপনাদের আর কষ্ট করে যেতে হবে না। আপনার বরং তাস খেলুন। তাছাড়া আমি তো আর একা নই, আমার সঙ্গে আর একজন সঙ্গী আছেন। সে কল্যাণবাবুর বাড়িটা ভালো মতোই চেনে আর কি। আপনার সঙ্গে লোক আছে? কই, সে কোথায়? ওই যে ওই যে অন্ধকারে দাঁড়িয়ে আছে ভদ্রলোক। কথাটা শুনেই ওদের মধ্যে একজন হ্যারিকে নিয়ে চলে গেল সামনে। তারপর বাঁ দিকের গলির মুখটার আদ্যপ্রান্ত আলো ফেলে ভালো করে খুঁজে ফিরে এসে বলল, কই, সেখানে কেউ নেই তো? কেউ নেই? কি বলছেন? এই তো দাঁড়িয়ে আছে, আমি দিব্যি তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। এইবার দেখলাম লোক দুটো কেমন সন্দেহজনক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে তারপর 2-3 বার ঢোক গিলে নিয়ে আচমকাই এক ছুটে বাস স্ট্যান্ডের দিকে চলে গেল। যিনি দাঁড়িয়েছিলেন তিনি সন্দেহ মাখানো গলায় আমায় প্রশ্ন করলেন, কি ব্যাপার বলুন তো, আপনার মতলবটা কি? সেই সময় কি বলবো তা স্থির করতে পারছিলাম না। বেশ বেকায়দায় পড়ে গেলাম। ওদিকে 4 চালার ঘরটার বাকি লোকজন তাস খেলা বন্ধ করে নিজেদের মধ্যে কিসব যেন বলা বলি করতেই দেখলাম বাকি সমস্ত লোকজন আমার দিকে প্রায় হন্তদন্ত হয়ে ছুটে এসে সবাই মিলে আমাকে ঘিরে ফেলল। বুকের ভেতরটা তখন ধুকপুক ধুকপুক করে কাঁপছে। ওদের মধ্যে একজন বৃদ্ধ মতো বয়স্ক লোক শান্ত গলায় বললেন, আপনার সঙ্গে যে লোকটি আছে সে কোথায় বাবু? ইচ্ছে করে সিকান্দারকে ভুলেই গেলাম। বললাম তো আমি আমার কলিগের বাড়ি যাচ্ছি, আর আমি একাই সেখানে চলে যেতে পারবো। আপনাদের সে নিয়ে ভাবতে হবে না, আপনারা এখন আসতে পারেন। লোকজনের মধ্যে আর একজন ভীষণ ভয়ে ভয়ে বলে উঠল, সেজার, তাই বলে বাবু এই পথ ধরে দয়া করে যাবেন না। আর ধুস, বাবু বোধহয় আমাদের কাছে মিথ্যে কথা বলছেন। আমাদের আশেপাশে গ্রামগঞ্জ থেকে শুরু করে ওপারে আজিমগঞ্জে সকলেই খবরটা জানে, আর জেনে শুনে কেউ রাতের বেলা একদিকে আসবে না। বাবু ওপারে শহরের লোক, ভালোই বুদ্ধি আছে তার, সেও ব্যাপারটা নিশ্চয়ই শুনেছে। বেশ হতবাক হয়ে বললাম, কোন খবরের কথা বলছো তোমরা? এই সময় এখানে কেউ আসে না মানে এ পথে কি চুরি ডাকাতি হয় নাকি নাকি বাঘ ভাল্লুকের ভয় আছে? আমি তো জানি না। ও, তাহলে দেখছি আপনি ব্যাপারটা জানেন না। সে কথা আপনি না হয় আপনার বন্ধুর কাছে বাড়ি পৌঁছেই তার মুখ থেকেই শুনে নেবেন। ও জিনিসের নাম আমরা পারতপক্ষে মুখে আনি না, বিশেষ করে সন্ধেবেলায়। কল্যাণবাবু বা কেমন লোক মশাই, সবকিছু জেনে শুনে আপনাকে ভর সন্ধেবেলায় তার বাড়িতে নিমন্ত্রণ করে ডেকেছেন? কেন সকালে বা দুপুরে ডাক দিলে পারতেন না? কিন্তু বাবুকে একা ছেড়ে দেওয়াটা এখন উচিত হবে কি? এইবার সিকান্দারের উপর আমার রাগের পারতটা যেন ভীষণ মাত্রায় চড়ে গেল। ওর দিকে তাকিয়ে বললাম, ওখানে অন্ধকারে চুপ করে ঘুঘুর মতো দাঁড়িয়ে না থেকে এদের এসে বলতে পারছো না যে তুমি আমার সঙ্গে আছো? আমার সঙ্গে ইয়ার্কি মারছো নাকি? সিকান্দার, তুমি মানুষ নাকি বলো তো? আচমকাই কি হলো জানি না, আমার মুখ থেকে সিকান্দার নামটা শোনা মাত্রই ওদের মধ্যে একজনের হাত থেকে হঠাৎই ঝনঝন শব্দ করে হারিকেনটা মাটিতে পড়ে গেল। তারপর দেখলাম মুহূর্তের মধ্যে বাকি লোকজন অন্ধকারের মধ্যে পরিত্রাহে চিৎকার করে ঊর্ধ্বশ্বাসে যে যার মতো পালিয়ে গেল। শুধুমাত্র তাদের বাপরে বাপরে চিৎকারটাই কানে এলো। হই হই আর পায়ের ধূপধাপ শব্দের সঙ্গে লাঠি সোঁটা ফেলে পালিয়ে যাওয়ার শব্দটাও শুনতে পেলাম। তখন কেবল আমার পায়ের কাছে পড়ে রইল লোকগুলোর ফেলে ভেঙে নিভে যাওয়া হ্যারিকেন বাতিগুলোর অবশিষ্টাংশ। হতবাক হয়ে গেলাম। তাজ্জব ব্যাপার তো, কি হলো? এরা সবাই এরকম ভাবে ভূত দেখার মতো করে পালিয়ে গেল কেন? এইসব যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, সিকান্দারের প্রতি রাগটা মুহূর্তের মধ্যে মাথা থেকে যেন উবে গেল। সেই সময় সামনের ঘন অন্ধকারের গলির মুখটা থেকে
এতক্ষণ পর সিকান্দার বলে উঠল, ওরা সব ডর के পালায় গেছে বাবুজি। গ্রামে না সমাজ বিতু লোকজন সব, আপনি আইছেন আমার সাথে। তো তাজ্জব ব্যাপার তো। আমি আর সেই দিকে দৃষ্টিপাত করলাম না, কিন্তু সেই সময় কেন জানি না আমার মনের মধ্যে একটা প্রশ্ন কেবলই উকি দিচ্ছিল। সিকান্দার নামটা শুনে লোকগুলো পালিয়ে গেল কেন? সিকান্দার নামের কোনো ডাকাত ঠাকাতেই সন্ধেবেলায় এই অঞ্চলে ঘুরে বেড়ায় নাকি? ধুত, এই অঞ্চলে ডাকাত কোত্থেকে আসবে? যত সব গেঁয়ো ভীতু লোক। ঘরের সামনে লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র পড়ে আছে, অথচ ভীতুগুলো ভূতের ভয়ে কেউ আর হাবিলিটার দিকে যেতে সাহস পায় না। এরা পারেও বটে। আমার আর কি, তোদের চোখের সামনে থেকে মূল্যবান সব ধনসম্পদ নিয়ে চলে যাব, আর তোরা গ্রামের লোকজন সবাই শুধু বসে বসে আঙুল ছুসবি। আমি অন্ধকারের মধ্যেও যতটুকু আন্দাজ করে সিকান্দারের অস্পষ্ট অবয়বটাকে লক্ষ্য করে এগিয়ে চললাম। সিকান্দারের প্রায় সামনে গিয়ে বললাম, বাপরে কি বিভৎস অন্ধকার! সামনে যে কি আছে তা তো কিছুতেই আমার দুই চোখে ঠাহর করতে পারছি না ভাই সিকান্দার। হঠাৎ সিকান্দার আমার ডান হাতে একটা দড়ি ধরিয়ে দিয়ে বলল, এটাকে ধৈর্য থাকবেন বাবুজি, আমি আপনাকে টেনে টেনে নিয়ে যাব। চিন্তা নাই, চিন্তা নাই, চলে আসেন। বেশ ভালো ব্যবস্থা। কথা বলতেই আমার ডান হাতে বেশ জোরে একটা টান অনুভব করতে পারলাম, আর সেই দড়ির টানে টানে সেই নিকষ কালো অন্ধকারের মধ্যেও বেশ ভালো মতোই এগিয়ে যেতে লাগলাম। পায়ের কাছে মাঝে মধ্যে ঝোপঝাড় এসে ঠেকতে লাগলো। রাস্তাটা খড়খড়ে নুড়ি পাথর বিছানো বলে আমার জুতোর শব্দ উঠছে, কিন্তু সিকান্দারের পায়ের কোনো শব্দ পাচ্ছি না। ও কি খালি পায়ে ছিল নাকি ওর পায়ে চপ্পল বা জুতো ছিল? সেটা অবশ্য বাড়িতে থাকাকালীন লক্ষ্য করিনি। বোধহয় খালি পায়ে হেঁটে চলেছে, তাই ওর পায়ের কোনো শব্দ হচ্ছিল না। তবে সে যে আমার সামনে হেঁটে চলেছে সেটা দড়ির টানেই বেশ বুঝতে পারছি। কতটা পথ অতিক্রম করে এসেছি জানি না, তবে মিনিট 15 মতো হেঁটেছি সেটা বুঝতে পারছি। শেষকালে অধৈর্য হয়ে পড়ে সিকান্দারের উদ্দেশ্য করে বলেই ফেললাম, সিকান্দার ভাই, আর কত দূর গো? বাস আগে আসা, এই থোড়া সা আগে বাবুজি, সামনেই হাভেলিটা আছে, জলদি আসেন বাবুজি। আর কাছে? এই কাছে কাছে কথাটা বলে বলে সিকান্দার আমাকে যে কোন মূল্যকে নিয়ে চলেছে কে জানে। ঘুটঘুটে অন্ধকারের দড়ির টানে কেবল চলেছি তো চলেছি। এদিকে ভীষণ ঠান্ডায় আমার হাড় জমে যেতে বসেছে। রাস্তার পাশে জঙ্গল থেকে বেশ কয়েকটা শিয়াল তার স্বরে হঠাৎই চিৎকার করে ডেকে উঠল। সেই শব্দে আমার বুকের পাঁজর যেন ভয়ে ঝনঝন করে উঠল। ঘন কুয়াশা ভেদ করে গোটা কতক জোনাকি পোকা উড়ে গেল আমার সামনে থেকে। চামচিকের দল সুরুত করে আমার কানের পাশ ঘেঁষে উড়ে চলে গেল কোথাও। কোথা থেকে একটা বিশ্রী মরা পচা দুর্গন্ধ ঠান্ডা হাওয়া বয়ে এসে লাগলো আমার নাকে। আশেপাশে জঙ্গলে কিছু মরে পচে গেছে নিশ্চয়ই। দূরের কোনো গাছ থেকে একটা পেঁচা বিকট শব্দে বেশ কয়েকবার ডেকে উঠল। একটুখানি খেয়াল করতেই আমার পেছন থেকে একটা অদ্ভুত শব্দ পেলাম। শব্দটা যেন ক্রমাগত আমার সঙ্গে সঙ্গে আমার পথ অনুসরণ করে চলেছে। ভাবছি দাঁড়িয়ে পড়ে একবার দেখব কিনা। তারপর বার তিনেক হুপ হুপ শব্দ শুনে বুঝতে পারলাম আমার পেছনে বাদল আর বিজলি আমার পায়ের সঙ্গে তাল মিলিয়ে খুব দ্রুত হেঁটে চলেছে। এইবার সিকান্দারের দড়ির টান খানিকটা ঢিলে হলো। সে বলল, বাবুজি, সামনে দুটো সিঁড়ি আছে, উপরে উঠে আসেন। আমি একবার সামনে বাড়িয়ে বুঝতে পারলাম ইটের স্তূপের মতো কিছু একটা আমার পায়ে ঠেকেছে। তারপর আন্দাজ করে 1-2 ধাপ করে উঠে আসতে সিকান্দার বলল, আপনি এখানে খাড়িয়ে থাকেন বাবুজি, আমি একটা বাতি টাতি কুচি নিয়ে আসি। এই কথা বলে সে হঠাৎ করে কোথাও যেন অদৃশ্য হয়ে গেল। অন্ধকারে আন্দাজ করতে পারলাম না সে কোন দিকে গেল। আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি সেটা বুঝতে পারলাম না ঠিকই, তবে আমার পায়ের নিচে যে একটা কংক্রিটের শক্ত চাতাল আছে সেটা আন্দাজ করে বলে দেওয়া যায়।
ভাবছি সিকান্দার অন্ধকারে কোথায় আলো আনতে চলে গেল কে জানে। কথাটা মনে হতেই আবারও একটা প্রশ্ন হঠাৎই আমার মনের মধ্যে উঁকে দিল। সিকান্দার আলো আনতে গেল মানে? সে যেন এখানে থাকে এমনভাবে কথাটা বলে গেল। এইখানে আশেপাশে কোথাও তার বাড়ি আছে নাকি? ফিরে আসুক আগে, তারপর তাকে কথাটা জিজ্ঞেস করব। কিন্তু যে হাবেলিটার কথা বলে আমাকে এখানে টেনে নিয়ে এলো সেটা কোথায় কে জানে। এখানে যা অন্ধকার তাতে আমার এক পা আগে কি আছে তাই জানি না। তারপর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও সম্ভব নয়। চারদিক থেকে একপাল যত রাজ্যের মশা এসে আমাকে ঘিরে ধরে কানের সামনে পোঁ পোঁ সুরে গান গাইছে। তার সাথে আমার প্যান্ট আর জামা ফুটো করে দিয়ে তারা হুল ফুটিয়ে রক্ত চোষার অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রায় অনেকটা সময় সেখানে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে কেটে গেল, কিন্তু সিকান্দারের কোনো দেখা নেই। ভাবছি বেটা হাবেলিটার ভিতরে ঢুকে সোনা দানা সবকিছু নিয়ে এতক্ষণে কোথাও সটকে পড়েনি তো, আর আমাকে এখানে মশাদের হাতে সঁপে দিয়ে এখন ঠান্ডার মধ্যে মরার জন্য দাঁড় করিয়ে রেখে গেছে। আর উপায় না দেখে কিট ব্যাগ হাতিয়ে আমার ছোট্ট টর্চটাকে বার করে নিয়ে এসে জ্বালিয়েছি কি এমন সময় হঠাৎই সমস্ত শরীরের রক্তকে জল করে দিয়ে আমার খুব কাছ থেকেই একটা বিভৎস নারকীয় হিংস্র কোনো অজানা প্রাণীর চিৎকার শুনতে পেলাম। পর মুহূর্তে আমার সামনে থেকে যেন ধূপ ধূপ শব্দ করে মুহূর্তের মধ্যে আশেপাশে কোনো জঙ্গলের ভেতর দিয়ে ঝুপঝুপ শব্দ তুলে কিছু একটা পালিয়ে গেল। সেটা আদৌ কি ছিল জানি না। সেই আওয়াজটা আমার ঠিক পেছনেই খুব খুব কাছ থেকে এসেছিল। তবে এই যে কোনো ছোটখাটো শরীরের প্রাণী নয়, সেটা তার ভয়ঙ্কর গর্জনের শব্দ শুনেই আন্দাজ করা যায়। এইবার ভীষণ ভয় হলো। গলাটা শুকিয়ে ধীরে ধীরে কাঠ হয়ে গেছে। খানিকক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকার পরে খানিকটা সংযত হয়ে টর্চের আলোটাকে এদিকে ওদিকে ঘুরে দেখে বুঝতে পারলাম আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা পুরো বাড়ির সামনের ভাঙা অংশের খানিকটা চাতালের অবশিষ্টাংশ। মস্ত বড় পুরো বাড়িটা আজ দাঁত বার করা চুন বালি ঝরে যাওয়া ইটের স্তূপে পরিণত হয়েছে। কড়িবর্গার ছাদ ধসে গিয়ে মাটিতে পড়ে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ঝোপঝাড়ের আড়ালে ঢাকা পড়ে স্তূপ হয়ে আছে। সেখানে ঘর বলতে আজ তেমন কিছুই বেঁচে নেই। চাতালটার ইটের পাঁজরের উপর আলো ফেলে এক পা দুপা করে এগিয়ে পুরো বাড়িটার এদিক ওদিক খুঁজছি, আর ভাবছি সিকান্দার এইরকম একটা বাড়িতে ঝড় বাদলার মধ্যে আশ্রয় নিয়েছিল, এটা কিছুতেই এখন বিশ্বাস হচ্ছে না। এখানে সেরকম কোনো ঘর বা অংশ নেই। অবশ্য এই জায়গায় এরকম একটা সোনার বহুমূল্যবান আংটি কেন? এখানে তার চেয়েও বেশি মূল্যবান জিনিস না পাওয়ার কোনো কথাই নেই। সিকান্দার চুলোয় যাক, এখানে যে কাজে এসেছি সেটাই আগে করি, তারপর মালকুড়ি সব নিয়ে সটকে পড়ব। কথাটা মনে হতেই প্রথমে কোথা থেকে খোঁজা শুরু করব সেটাই ভাবছি। সেই সময় একটা ধূপধাপ শব্দ শুনতে পেলাম, তার সঙ্গে সরসর করে কি যেন একটা আমার পেছন থেকে সরে গেল। চমকে উঠে ঘুরে দাঁড়িয়ে পেছন দিকে টর্চের আলো ফেলে দেখলাম পুরো বাড়িটার কপাটহীন জানলার বাইরে একটা নাম না জানা লতা গাছের ডালপালা বেশ খানিকটা জোরে নড়ে উঠল। অতি দ্রুত বেগে এগিয়ে গেলাম সেই দিকে। জানলাটা সামনে দিয়ে দেখলাম একটা ছোট্ট গিরগিটি বা টিকটিকি ধরনের কোনো প্রাণী টর্চের আলো দেখে সুরুত করে লতাপাতার সরু ডাল বেয়ে নিচে নেমে গেল। জানলাটার বাইরে দূরে কোথাও আবারও একপাল শেয়ালের দল তারও স্বরে চেঁচিয়ে উঠল। মনে মনে ঠিক করলাম এখানে যে কটা দেয়াল বেঁচে আছে তাদের কুলুঙ্গিগুলোর ভেতরেই আগে খোঁজা শুরু করব। শুনেছি ডাকাতের ভয়ে তখনকার দিনের জমিদার বা বণিক শ্রেণীর ধনী ব্যক্তিরা নিজেদের বাড়ির এই কুলুঙ্গিগুলোর ভেতরে সোনা দানা মোহর লুকিয়ে রাখত। তারপর সেখানে ইট আর পলেস্তার দিয়ে কৃত্রিমভাবে একটা দেয়াল তুলে দিত। ব্যাপারটা না জানলে চট করে কেউ দেখলে বুঝতে পারবে না যে সেখানে সোনা দানা মোহর লুকিয়ে রাখা আছে।
পরে অবশ্য নিজেদের প্রয়োজন পড়লে সেই কৃত্রিম দেওয়াল ভেঙে সেখানকার সমস্ত জিনিসপত্র বার করে নিয়ে আসতো তারা। জানলাটার বাইরেই সেই রকমেরই শ্যাওলা আর নোনা ধরা দেওয়ালের মাঝখানে একটা কুলুঙ্গি দেখতে পেলাম। টর্চের আলো ফেলে সেখানে দেখতে যাব বলে পা বাড়িয়েছি কি সেই সময় হঠাৎ করে আমার পেছন থেকে বার কতক ভোঁস ভোঁস করে বেশ জোরে একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা শুনে মনে হলো কোনো জন্তু জানোয়ার জোরে জোরে যেন আমার কাছে পিঠেই নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে। শব্দটা শুনেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ঠিক বড় কোনো মহিষ বা ষাঁড় জাতীয় কোনো জন্তু যখন প্রচন্ডভাবে রেগে যায় তখন তাদের নাক থেকে এরকম একটা ভোঁস ভোঁস শব্দ বের হয়। দাঁড়িয়ে কেবল ভাবছি একবার পেছন ফিরে ব্যাপারটা দেখব কিনা, কিন্তু জানি না কেন আমি সেই সৎসাহসটুকু তখন পাচ্ছিলাম না। এই সময় কেন জানি না কেবলই মনে হচ্ছে কেউ যেন কোথাও আড়াল থেকে আমাকে ক্রমাগত লক্ষ্য করে চলেছে। ভাবছি সিকান্দার নয়তো, হতে পারে সে আমাকে এইভাবে ভয় দেখানোর চেষ্টা করছে। সে হয়তো এতক্ষণে বুঝতে পেরে গেছে যে আমি এখানকার সমস্ত সোনাদানা নিয়ে পালিয়ে যাওয়ার মতলব করছি, আর তাই সেই ব্যাটা আমাকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়াতে চাইছে। কিন্তু আমিও এইসব ছলে বলে ভয় পাওয়ার পাত্রটি নই। আর সেই কথাটা মনে হতেই এক প্রকার নিজের মনের জোরে ঘুরে দাঁড়িয়ে টর্চের আলোটা আমার সামনের দিকে ফেলতেই হঠাৎ আমার চোখের সামনে দেখলাম একটা কালো লোমশ বিশাল দেহী নেকড়ে প্রজাতির কোনো প্রাণী, যে তার লাল জ্বলন্ত দুটো চোখের দৃষ্টি রেখে আমার চারপাশ দিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে। আর তার হিংস্র দাঁতে লেগে থাকা মাংসের টুকরো আর দুই কষ দিয়ে ঝরে পড়া লাল রক্ত দেখে হঠাৎই আমার হাত থেকে টর্চটা পড়ে নিভে গেল। হাঁটু গেড়ে টর্চটাকে কোনো রকম ভাবে হাতে কুড়িয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। জন্তুটা একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ ধারানো নখ দিয়ে ঘরের মেঝের উপর আঁচড় কেটে আমাকে যেন বোঝাতে চাইছে তার হাতেই আমার এখন শিকার হতে হবে। টর্চটা হাতে করে তুলে নিয়ে আর একবার সামনের দিকে মারতেই বুঝতে পারলাম এটা ঠিক নেকড়ে নয়। দেহটা খানিকটা মানুষের মতো, কিন্তু মাথাটা কোনো একটা মহিষ বা ষাঁড়ের মতোই, আর দুপাশ দিয়ে দুটো লম্বা বাঁকানো শিং বেরিয়ে আছে। সারা গা কালো লোমে ভর্তি, দুই চোখ যেন আগুনের ভাঁটার মতো জ্বলছে, আর সেই ক্রমাগত ভোঁস ভোঁস শব্দটা আসছে তার নাকের ভেতর থেকে। আমার টর্চের আলো কয়েক সেকেন্ড জন্তুটার উপরে পড়ল, তারপরে সে মুহূর্তের মধ্যে যেন হাওয়ায় মিলিয়ে গেল। সে আমার সামনে দিয়ে ছুটে পালিয়ে গেলেও এত বড় জন্তুটার পায়ের শব্দ আমি নিশ্চয়ই কানে শুনতে পেতাম, কিন্তু দেখলাম হঠাৎ জন্তুটা যেন এক প্রকার হাওয়ায় মিশে গেছে। আমার সামনের পাঁচিলটার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে নিত। এবার আমার বুকের ভেতর থেকে বেশ জোরে জোরে ধুকপুকানির শব্দটা আমি স্পষ্ট যেন শুনতে পাচ্ছি। কোনো রকমে উঠে দাঁড়ালাম। তারপর চিন্তা করে দেখলাম সিকান্দার এককালে মাদারি ছিল, এখন অবশ্য সে তার পোষ্য বানর দুটো খুইয়ে ফেলেছে, তাই এখন তার বাঁদর নাচ দেখানো বন্ধ করে দিয়েছে। কিন্তু এখন সেই হিংস্র ষাঁড়ের মতো জন্তুটা কি তার পোষ্য নাকি? আর তার খাদ্য জোগাড় করতে গিয়ে ভাঙা পোড়ো বাড়িটায় সোনা দানার লোভ দেখিয়ে নিরীহ মানুষগুলোকে ডেকে নিয়ে এসে তাদের নানা কথায় ভুলিয়ে তাদের উপর সেই হিংস্র জন্তুটাকে ছেড়ে দেয়। এই কারণেই কি বাস স্ট্যান্ডে তখন লোকজনগুলো সিকান্দারের নামটা শুনেই ভয় পেয়ে পালিয়ে গেছে? এমনটাই হতে পারে, কারণ একজন মাদারি এরকম হিংস্র জন্তুদের নিজের আয়ত্তে আনার আদব কায়দা বেশ ভালো করেই জানে। কিন্তু সোনার আংটিটা দেখে প্রথম লোভটা কার হয়েছিল? আমি নিজেই তো লোভে পড়ে এখানে ছুটে এসেছি। সিকান্দার কিন্তু একবারের জন্য বলেনি যে এখানে অনেক মূল্যবান ধনরত্ন আছে, তাহলে দোষটা আসলে কার? কিন্তু এখন আর এসব ভেবে লাভ নেই। এখন ভাবতে হবে এখান থেকে পালানো যায় কি করে।
এখান থেকে পালাতে না পারলে নির্ঘাত সেই মানুষখেকো জন্তুটার হাতে আমার মৃত্যু অবধারিত। এই সময় হঠাৎই আমার সামনে ভাঙা পাঁচিলটার স্তূপের আড়াল থেকে একটা তীব্র স্বরে খটখটে হাসির শব্দ ভেসে উঠল। এ হাসি কোনো মানুষের হতে পারে না, এ হাসি কোনো হিংস্র প্রাণীর মুখ থেকে বেরিয়ে আসা মানুষের কণ্ঠস্বরে রূপান্তরিত হওয়া জ্যান্ত হাসি। হাসিটার শব্দ শুনে আমি সেখানে দাঁড়িয়ে কেবল ঠকঠক করে কাঁপছি। আমার সমস্ত শরীর ধীরে ধীরে অসাড় হয়ে আসছে। তীব্র থেকে তীব্রতর হয়েছে আমার হৃদস্পন্দন। এখন এক বিন্দু জল আমার এই মুহূর্তে কণ্ঠনালী দিয়ে না বয়ে গেলে আমি প্রাণী বাঁচব কিনা জানি না। এখন এতটা হিমশীতল পরিবেশে আমার সমস্ত শরীর ঘেমে উঠছে। প্রাণ ভয়ে চিৎকার করে যে কাউকে আমার সাহায্যের জন্য ডাকবো সেই ক্ষমতাও সেই মুহূর্তে হারিয়ে ফেলেছি আমি। আমার হাতে ধরে থাকা কেবল জ্বলন্ত টর্চটাই সেই মুহূর্তে আমাকে একমাত্র বাঁচাতে পারে। এই আলো নিভে গেলে পর মুহূর্তে আমার জীবন প্রদীপের আলোটাও এক নিমেষে নিভে যাবে, এটা আমি ভালো মতোই বুঝতে পারছি। ক্রমাগত সেই জ্যান্ত ভাষীর শব্দ আমার যেন চারিদিকে পাক খেতে খেতে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে চোখের মধ্যে দেখতে পাচ্ছি জ্বলন্ত লাল শিখা দুটো ক্রমশ যেন আমার খুব কাছে এগিয়ে এসে আবার পর মুহূর্তে দূরে চলে যাচ্ছে। মনের ভেতরে যতটুকু অবশিষ্ট শক্তি লুকিয়েছিল তার উপর সম্বল করে আমার মুখ থেকে কোনো রকম ভাবে বেরিয়ে এলো একটা কাঁপা কাঁপা কণ্ঠস্বরে কয়েকটা কথা। সিকান্দার, তুমি আমাকে ভয় দেখিয়ে পারবে না। আমি জানি এই সমস্ত কিছুর পেছনে তুমি। আমার মুখের কথা শেষ হওয়া মাত্রই পলকের মধ্যে কানের পাশ থেকে ফ্যাঁস ফ্যাঁসে গলায় সিকান্দার বলে উঠল, কি বাবুজি, চুনা চাঁদি নিবেন না? এখানে ঢুন্ডেন, দেখেন কিছু নাই, এখানে কিছু নাই বাবুজি। ও তুমি এই পশু জন্তুটাকে নিয়ে যাও, না হলে কিন্তু। এবার সামনে পাঁচিলের উপর থেকে সিকান্দারের কণ্ঠস্বর ভেসে এলো। সে বলল, এ জানোয়ারটা আমার কোনো কথা শুনে না বাবুজি। আমার হাতে তার রস্সিটা বাঁধা নেই। কথাটা বলতে বলতেই ভাঙা পাঁচিলটার স্তূপের উপর এইবার সেই কালো ভয়ঙ্কর জন্তুটাকে ধীরে ধীরে যেন উঠে আসতে দেখলাম। আমি টর্চের আলো জন্তুটার মুখের উপরে ফেলতেই এবার শুধু প্রাণটুকু যেতে বাকি রইল। ভয়ার্ত চোখে সেদিকে তাকিয়ে দেখলাম যে এটা কোনো জন্তু নয়, সেটা স্বয়ং সিকান্দার। কেবল তার মুখটা বাদে সমস্ত শরীরটা কালো লম্বা পশমে ঢাকা, আর তার মুখের সেই করুণ ভাবটা আর নেই। আমি যাকে আমার বাড়িতে দেখেছিলাম এই সিকান্দার সেই সিকান্দার নয়, বরং যেন তার রূপ পরিবর্তন করে একটা ভয়ঙ্কর হিংস্র মানব জন্তুতে পরিণত হয়েছে। আর তার লাল জ্বলন্ত দুই চোখ আর তার মুখের দুপাশ থেকে গড়িয়ে আসা রক্ত মাখানো তীক্ষ্ণ ধারালো হিংস্র দাঁত দিয়ে যেন এক্ষুনি আমাকে ফালা ফালা করে ফেলতে চাইছে সে। আমার হাতের টর্চের আলোটাই আমার শরীরের প্রাণটাকে কেবল বাঁচিয়ে রেখেছে। আমি জানি আমার হাতে ধরে থাকা এই টর্চের আলোটা এইভাবে আর বেশিক্ষণ জ্বলতে থাকতে পারে না, কারণ এখন বেশ বুঝতে পারছি টর্চের আলোটা ক্রমশই নিভে আসছে। আলোটা প্রায় নিভু নিভু হয়ে এসেছে। আমার জীবনের সময়টাও টর্চের আলোর মতোই ধীরে ধীরে কমে আসছে। আমার আর পালাবার পথ নেই। নিজের প্রাণ নিয়ে পালানোর সময়টা অবশ্য আমি অতিক্রম করে এসেছি। সুযোগ ছিল, কিন্তু এখন আর সময় নেই। এই মুহূর্তে আমার মরণ আর কেউ আটকাতে পারবে না। এখানে একটা জনমানব নেই যে কেউ আমাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে। আমার মরণ এখন আমার শিওরে এসে দাঁড়িয়েছে। শুধু আর কয়েকটা মুহূর্ত প্রাণ ভরে পৃথিবীর বুকে শেষবারের মতো নিঃশ্বাস নেওয়া বাকি। তাই শেষ একটা দীর্ঘশ্বাস নিয়ে আমি চোখ বুজে ফেললাম। হঠাৎই এরই মধ্যে বহুদূর থেকে আমার কানে কয়েকজন মানুষের সমবেত কণ্ঠস্বরের শব্দ শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে চোখ খুলে চাইতেই দেখতে পেলাম একটা আলো হঠাৎই যেন আমার চোখে পড়ল, আর সেই আলোটা হিংস্র জন্তুরূপী সিকান্দারের পেছন থেকে আসছে।
একটা লাল হলদে আভা ধীরে ধীরে আমার চোখের সামনে তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে। আলোটার সাথে সাথে লোকজনের কোলাহল শুনতে পেয়ে জন্তুটা বাতাসে হঠাৎ যেন কিসের একটা গন্ধ শুকতে লাগলো। তারপর এক লাফে পাঁচিলের উপরে উঠে ঘুরে বসেই একটা তীব্র গর্জন করে ডেকে উঠল। আর সেই গর্জনের শব্দে পুরো বাড়িটার ভগ্নস্তূপের সমস্ত ইট থেকে শুরু করে পাশের সমস্ত গাছপালা বন জঙ্গল যেন যেন কাঁপিয়ে দিয়ে গেল। তারপর হঠাৎ এক লাফে জন্তুটা পাঁচিলের আড়ালে ঝুপঝাপ শব্দ করে চলে গেল। এরপরে আলোটার দিক থেকে একদল মানুষের ধর ধর চিৎকার কানে এলো। জন্তুটা চলে যেতেই আমি যেন পুনরায় আমার প্রাণ ফিরে পেলাম। খানিকটা ধাতস্থ হয়ে আমি টর্চ সাথে নিয়ে আলোটার লক্ষ্য করে দৌড়ে ছুটতে লাগলাম। গিয়ে একটা শক্ত ইটের স্তূপের উপরে দাঁড়িয়ে দেখলাম আমার থেকে প্রায় 20 হাত দূরে ঝোপ জঙ্গলের মাঝখানে খানিকটা ফাঁকা জায়গায় একদল লোক মশাল লাঠি সোটা হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। আর তারা প্রায় সকলে মিলে মশালের আগুনের ভয় দেখিয়ে সেই হিংস্র জন্তুরূপী সিকান্দারকে আটকে রাখার চেষ্টা করে যাচ্ছে। জন্তুটা এক জায়গায় আটকে পড়ে তীব্র ভয়ঙ্কর হুঙ্কার ছেড়ে ভয় দেখাবার চেষ্টা চালাচ্ছে সমানে। হঠাৎই সেই লোকগুলোর মধ্যে থেকে একজনকে দেখলাম জন্তুটার কাছে এগিয়ে আসতে। বড্ড অদ্ভুত রূপ লোকটার। দেখলাম লোকটা প্রায় উলঙ্গ, আর তার মাথা ভর্তি বিশাল জটা, বটগাছের ঝুড়ির মতো ঝুলে আছে মুখ ভর্তি দাড়ি। আর তার এক হাতে আছে একটা কোনো জন্তুর বড় হাড়, আর অন্য হাতে ধরা আছে একটা ডুগডুগি, যেটা সে ডুগডুগ ডুগডুগ শব্দ করে অনাবরত একটানা বাজিয়ে চলেছে। তার হাতে ধরে থাকা জন্তুটাকে দিয়ে জন্তুটার মাথায় আবার কখনো জন্তুটার গায়ে আঘাত করছে। প্রচন্ড গর্জন করে উঠে জন্তুটা মাটিতে যেন আছাড় খেয়ে খেয়ে পড়ছে। জটাধারী লোকটার গায়ে এক ফোঁটা আঁচড়ের দাগ সে কাটতে পারছে না। জন্তুটা যেন অসহায় হয়ে কেবল মুখ থেকে ভয়ঙ্কর গর্জন করতে করতে শেষকালে মাটিতে লুটিয়ে পড়ল। এখন দেখলাম সেই জটাধারী লোকটার সামনে সেই জন্তুটা মাথা হেট করে পড়ে আছে। তারপরে আরো একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। দেখলাম জন্তুটার সমস্ত শরীর কালো পশমগুলো যেন চোখের নিমেষেই মাটিতে খুলে পড়ে গেল, আর জন্তুটার জায়গায় একটা উলঙ্গ মানুষের দেহ পড়ে আছে। এমন একটা আশ্চর্যজনক ঘটনাকে চোখের সামনে ভালো করে দেখতে আরো খানিকটা সামনে এগিয়ে যেতেই দেখতে পেলাম এখন সেটা আর জন্তু নয়, সেটা সিকান্দার। আমার অফিস কলিগ কল্যাণবাবুর সঙ্গেও দেখা হলো হঠাৎ। তিনি আমাকে দেখতে পেয়ে ছুটে এসে আমার হাত দুটো শক্ত করে ধরে টেনে নিয়ে গেলেন একটা ফাঁকা জায়গায়। সেখানে আমাকে দাঁড় করিয়ে দিয়ে বললেন, মিস্টার সমাদ্দার, আপনি এখানে এই সময়? হ্যাঁ, আমি এখানে এসেছিলাম একটা লোভে পড়ে, কিন্তু এখানে এসে আমি জানি না কিভাবে এই মানবরূপী হিংস্র সাপটার খপ্পরে পড়ে গিয়েছি। কিন্তু আমাদের গাঁয়ের লোকজন তো বলছিল আপনাকে নাকি আমি আমাদের বাড়িতে নেমন্তন্ন করে ডেকে এনেছিলাম। হ্যাঁ, সেই কথা ঠিক। আসলে আমি মিথ্যে কথা বলে গায়ের লোককে আমার কাছ থেকে দূরে করার চেষ্টা করেছিলাম। সেই সময় আমার চোখে লোভের একটা পর্দা বাঁধা ছিল। হ্যাঁ, এখন সমস্ত মিথ্যেটা আমার চোখের সামনে থেকে পরিষ্কার হয়ে গেছে। বুঝতে পারছি কি ঘটতে পারে। এই সিকান্দার নামের মাদারি লোকটা নিশ্চয়ই আপনাকে লোভ দেখিয়ে এখানে টেনে আনতে বাধ্য করেছিল। আশ্চর্য তো, আপনার কথা একদমই ঠিক। সেই সময় কল্যাণবাবুকে সিকান্দারের সাথে আমার সাক্ষাতের সমস্ত কথাগুলো খুলে বললাম। শেষে বললাম সে যেন আমাকে একেবারে সম্মোহন করে বাড়ি থেকে এখানে টেনে নিয়ে এসেছিল। সিকান্দারের নামটা শোনা মাত্র যখন আপনার গায়ের লোকজন পালিয়ে গিয়েছিল তখনও সন্দেহ করিনি। সেই সময় বোধহয় অদ্ভুত একটা ঘোরের মধ্যেই ছিলাম। এখন ব্যাপারটা বেশ বুঝতে পারছি। এই সিকান্দার আপনাকে নিশ্চয়ই একটা সোনার আংটি দেখিয়েছিল, কি তাই না? আংটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। সে আমায় একটা সোনার আংটি দেখিয়েছিল, আর তার মধ্যে থাকা একটা বড় চকচকে লাল পাথর ছিল। সেটা দেখার পরেই আমার মনের মধ্যে কি যেন একটা হয়ে গেল। আশ্চর্য, এই কথাটাও জানেন? হ্যাঁ, এই আংটিটাই হয়েছিল আমার যতকাল। আমি সমস্তটাই জানি, কারণ এর আগে ওই আংটির লোভ দেখিয়ে আশেপাশের শহরাঞ্চলের অনেক নিরীহ মানুষকে এই পোড়ো বাড়িটায় এনে তাদেরকে এই সিকান্দার রূপী ভয়ঙ্কর জন্তুটা তাদের হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খেয়ে সাবার করেছে। তবে আপনাকে যে এখন এইখানে এই সময়ে জীবিত অবস্থায় দেখতে পাবো সেটা কল্পনাও করতে পারছিলাম না। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাকে দেখতে পেয়ে এখনো আমার নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না যে আপনি ওই রকম একটা ভয়ঙ্কর জন্তুর পাল্লায় পড়েও এখনো বেঁচে আছেন। সেটা হয়তো আমার সৌভাগ্য। তবে আপনারা এই সময় না এলে হয়তো আমি আজ... হ্যাঁ,
গাঁয়ের লোকজনের মুখে সিকান্দারের সাথে আপনার এখানে আগমনের খবরটা শুনতে পেয়েই তখনই আমি সকলকে নিয়ে ছুটে এলাম। যাই হোক, রাত বেড়েছে, আপনি আজ আর বাড়ি ফিরে যেতে পারবেন বলে মনে হয় না। তাছাড়া ফেরি পারাপার তো বন্ধ হয়ে গেছে শুনলাম। হ্যাঁ, এখানে সন্ধেবেলায় শেষ ফেরিতেই আমি এসেছি, কিন্তু এখন কি করব আমি? গাঁয়ের মানুষজন যখন বলেছেন যে আপনাকে আমি নেমন্তন্ন করেছিলাম, তখন সেটা তো আর মিথ্যে হতে দেওয়া যায় না মশাই। তাছাড়া আপনি আমাদের গ্রামে এই প্রথম এলেন অতিথি, তা সে অতিথি সেবা না করে ফেরাই কেমন করে? অকল্যাণ হবে না? আসুন আসুন। কথাগুলো শুনে মনে মনে ভীষণ লজ্জিত হয়ে গেলাম। কেবল মুখে একটুখানি হাসি দিয়ে বললাম, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, এবং আপনার গ্রামের মানুষজনের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে রইলাম। আরে আরে তৎ, আসুন আসুন, যাও যাক। যাই হোক, সেদিন রাত্রে কল্যাণবাবুর বাড়িতে অতিথি হয়েই রয়ে গেলাম। রাতে খাওয়া দাওয়ার পর বিছানায় শুতে যাওয়ার আগে খানিকটা সময় বসে নিজেদের মধ্যে কথা বলছিলাম। সিকান্দার আসলে কে, এই সম্পর্কে তাকে একটা প্রশ্ন করতেই তিনি যা বললেন তা ঠিক এইরকম। সিকান্দার ছিল একজন মাদারি। বছর ৩-৪ আগে এই গাঁয়ের শেষ প্রান্তের ওই পোড়ো জমিদার বাড়ির একটা ভগ্নপ্রায় ঘরের মধ্যে কোনো রকমে তার দুটো পোষ্য বানরকে নিয়ে থাকত। সুদাম শাহ বলে প্রায় ওরই সমবয়সী একটা লোক মাস ২-৩ জন্য কোথা থেকে যেন ওর কাছে এসে জুটেছিল। খেলা দেখাতে গিয়েই বোধহয় সিকান্দারের সাথে ওর পরিচয় হয়েছিল। সুদাম আবার ভালো ঢোল বাজাতে পারত বলে সিকান্দার তাকে সঙ্গে নিয়েছিল। ওরা শহরে গ্রামেগঞ্জে খেলা দেখিয়ে বেড়াত। হঠাৎ করে একবার বাড়ির ভেতর থেকে সিকান্দারের বাঁদর বিজলি সোনার আংটিটা খুঁজে পায়। সে তার মালিককে দেয়, কিন্তু সিকান্দার অত দামি আংটি দেখে ভয় পেয়ে যায়। ওভাবে ওটা বেচতে গেলে যদি পুলিশ ধরে, তাই সে নিজের কাছেই রেখে দেয়। এদিকে সেই আংটির খবর পেয়ে সুদাম শাহ সিকান্দারকে অনেক বোঝায়, কিন্তু সিকান্দার কিছুতেই রাজি হয় না। বলা যায় সে কোনো রকম ঝুঁকি নিতে চায় না। কিন্তু সুদামের মধ্যে লোভের সঞ্চার হয়। সে তককে তককে ছিল আংটি সে হাতাবেই। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়াঝাটিও হয়। সে তককে তককে ছিল আংটি সে হাতাবেই। সুদাম সাহেব ছেড়ে চলে যায়। কিছুদিন পর সিকান্দারের শরীর খারাপের সুযোগ পেয়ে সুদাম শাহ যা করেছিল তা তো আপনি জানেনই। বাদল আর বিজলি মালিক সিকান্দারের প্রতি একটা অনুগত্য ছিল, আর কত যে ভালোবাসা রাখতো তা কি আর বলবো। ওদের পেটে খাবার নেই, কিন্তু মালিকের সঙ্গ ছাড়েনি। সেদিন সুদামের বিষ মেশানো কলা কেবল বিজলি আর বাদলই খায়নি। খিদে পেটে রেখেও ওরা আগে তাদের অসুস্থ মালিক সিকান্দারকেই খাইয়েছিল, তারপর নিজেরাও খেয়েছিল। অবলা সেই প্রাণীগুলো কি আর জানতো যে ওতে বিষ আছে? তাহলে হয়তো নিজেরা আগে খেয়ে তাদের মালিককে বুঝিয়ে দিয়ে যেত যে ওরা কতটা আত্মত্যাগী। 3টে নিথর প্রাণীর শরীর ওখানেই পড়ে রইল। শিয়াল কুকুরে খুবলে খুবলে তাদের শরীরে আর কিছুই বাকি রাখেনি। সুদাম শাহ যে কোথায় নিরুদ্দেশ হয়ে গেল কেউ জানে না। আর এই নির্মম খুনের শাস্তি ভোগ করতে হয়েছে নিরীহ কিছু মানুষের প্রাণের বিনিময়ে।